আপনারা তো সবাই মোটামুটি কোডিং করা ওয়েবসাইট তৈরি করা সম্পর্কে সবাই কম বেশি জানেন যে HTML CSS জাভাস্ক্রিপ্ট এইগুলা দিয়ে হচ্ছে আমরা কোড লিখে এরপর একটা ওয়েবসাইট তৈরি করি। তো এই তো ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য, এই ওয়েবসাইটগুলোর অপটিমাইজ করার জন্য বা এটারে আরও অ্যাট্রাকটিভ করার জন্য, ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমরা ইউজ করি রিয়্যাক্ট, নোড.js, তারপর হচ্ছে হলো ভিউ.js, অ্যানিমেশন 3D অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা 3.js ইউজ করি। এরকম আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করি। এখন এই টেকনোলজিগুলো ইউজ করার যে বড় সমস্যা সেটা হচ্ছে এইগুলো অনেকটা টাইম কনজিউমিং আর হচ্ছে হলো অনেকটা হাই বাজেটের। যেমন আপনি যদি একজন রিয়্যাক্ট ডেভেলপার হায়ার করতে চান বা হচ্ছে হলো রিয়্যাক্ট ডিজাইনার হায়ার করতে চান, আপনার মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা একটা প্রজেক্টের জন্য গুনতে হবে যদি আপনার মোটামুটি 5 থেকে 10টা পেজের ওয়েবসাইট হয়। এখন যদি আবার 1 থেকে 2 পেজের হয়, দেখা যায় যে 30,000 বা হচ্ছে 20,000 এরকম একটা স্যালারিতে আপনার হচ্ছে হলো তাকে হায়ার করতে হইতেছে। তো এই সকল ক্ষেত্রে এখন যখন আমরা কথা বলতেছি 2024 সালের শেষের দিকে, তখন কিন্তু আমাদের বাংলাদেশে বা হচ্ছে হলো পুরা ওয়ার্ল্ডেই ই কমার্স বিজনেস অনেকটা গ্রো আপ হইতেছে। যে সবাই কম বেশি ফেসবুকে একটা পেজ খুলে এরপর হচ্ছে তারা মার্কেটিং করতেছে বা বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে বা হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। তো এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বেশ কিছু সেক্টর আছে, যেমন পিক্সেল সেট আপ করা, সেলস ফানেল তৈরি করা। এই সার্ভিসগুলো বা সেলস বাড়ানোর জন্য বা তাদের যে মানে কি বলে এটারে, যে তাদের দোকানে মানে তাদের যে অনলাইন শপ আছে বা হচ্ছে হলো অনলাইন বিজনেস আছে, সেটার যে ক্লায়েন্ট, এই বা আমরা অর্ডিনারি বললে হচ্ছে হলো বায়ার। তো এই তাদের যে বায়ার বা হচ্ছে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য বা হচ্ছে হলো বেশি ক্লায়েন্ট ধরার জন্য আমাদের পিক্সেল সেট আপ করা লাগে, সেলস ফানেল তৈরি করা লাগে। টার্গেট অডিয়েন্স, যে আমি কার কাছে আমার প্রোডাক্টটা সেল করব, তার জন্য সেলস ফানেল তৈরি করে। তো এরকম অনেকগুলা বিষয় আছে। এরপরে এই বিষয়গুলোকে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ইমপ্লিমেন্ট করার জন্য আমার একটা ল্যান্ডিং পেজের দরকার হয়, ল্যান্ডিং পেজ বলেন বা একটা ওয়েবসাইটের দরকার হয়, যে ওয়েবসাইটটাতে আমার প্রোডাক্টটা শো করা থাকবে, আমার ক্লায়েন্ট আসবে, টার্গেটেড অডিয়েন্স যে, সে এসে সরাসরি আমার ওয়েবসাইটে অর্ডার দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে। তো এখানে আমার হচ্ছে হলো অটোমেশনের একটা ব্যাপার থাকে, যে আমার বিজনেসটা অটোমেটিক্যালি অর্ডার রিসিভ করতেছে। অ্যান্ড দেন আমি ওই রিসিভ করা অর্ডারগুলোতে এখানে আপনার ক্লায়েন্টের সাথে ফোন দিয়ে কথা বলতে হইতেছে না, বা হচ্ছে হলো আপনার যে কাস্টমার তার সাথে ফোন দিয়ে কথা বলতে হইতেছে না, এরপর মেসেজিং করার দরকার হইতেছে না। তো এই যে সুবিধাগুলো বা এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনার একটা মেইন জিনিসের দরকার হয়, যেটা হচ্ছে হলো একটা টেমপ্লেট। এখন যে ছোট বিজনেস করতেছে বা একটা পেজ খুলে নতুন বিজনেস শুরু করছে, তার পক্ষে কিন্তু সম্ভব না যে 20-30 বা হচ্ছে হলো কমও যদি ধরি যে 15-20 হাজার টাকার একজন ডেভেলপার হায়ার করে শুধুমাত্র তার ওয়েবসাইটের পিছনে খরচ করার জন্য। এটা তার পক্ষে একেবারেই সম্ভব না। নতুন একজন বিজনেসম্যান মানে নতুন একজন আসছে, যে উনি বিজনেস করবে, ওনার টোটাল ইনভেস্টমেন্টই হচ্ছে হলো 60 থেকে 70 হাজার টাকা। এর মধ্যে উনি যদি 20 হাজার টাকা একজন ডেভেলপারে দেওয়া দেয়, তো এটা তার জন্য অনেকটা লস প্রজেক্ট। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য বা এই সব প্রবলেমগুলোর সলিউশনের জন্য আমাদের আসছে CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এইটার কাজ কি? এইটা আমাদেরকে সুবিধা দেয় কি, যে আমাদের ওয়েবসাইটটাকে জাস্ট আগে থেকে প্রিলোড করা টেমপ্লেটস আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে সহজে আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করার সুযোগ দেয়। আর বিভিন্ন প্লাগইনস ইনস্টল করার মাধ্যমে আমার ওয়েবসাইটটারে আরও ফাংশনাল, আরও ফাস্ট, আরও রেসপন্সিভ করার মানে সুযোগ থাকে বা হচ্ছে হলো স্কোপ থাকে। তো আমরা যদি একটু একটা স্ট্যাটিস্টিক্স দেখি, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্ট্যাটিস্টিক্স অল ওভার ওয়েব ডেভেলপমেন্ট। তো এই জায়গায় আমরা যদি দেখি যে
আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে টোটাল মার্কেটটা আছে বা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে একটা ক্যারিয়ার সেকশন আছে বা ফ্রিল্যান্সিং সেক্টর আছে, এই সেক্টরের 63% শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের কাছেই আছে। মানে সিএমএস তো ওয়ার্ডপ্রেস, জুমলা এরকম আরও অনেক আছে, বাট শুধুমাত্র সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস 63% হচ্ছে হলো পুরো ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের ক্যারিয়ার, মানে যে সেক্টরটা, এই সেক্টরটা ওন আছে ওয়ার্ডপ্রেস। মানে আমার পুরো ওয়েবসাইটে যে মানে টোটাল ইন্টারনেটের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে তার 63% হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো আপনি বুঝতেই পারতেছেন যে এটা কতখানি ভেস্ট, যে আমার একটা ওয়েবসাইট মানে একটা সেক্টরের পুরো 63% একটা টেকনোলজি ওন করে। তার মানে আপনি বলতে পারেন যে অলমোস্ট পুরো যে ইন্ডাস্ট্রি যেটা আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এইটার টোটালটাই ওয়ার্ডপ্রেসের দিকে আস্তে আস্তে যেতেছে। এখন এইটা হচ্ছে হলো আরও ইনক্রিমেন্ট, প্রত্যেক দিন আরও ইনক্রিজ হইতেছে। যেমন আমি লাস্ট যেদিন চেক করছিলাম ওই দিন ছিল এটা 55 বা 56-এর অ্যারাউন্ড এরকম আর কি ছিল। তো আজকে এটা হচ্ছে হলো 63%। তো এটা হচ্ছে হলো এরকম আস্তে আস্তে মার্কেটটা গ্রো করতেছে, অ্যান্ড এটাতে অনেক এক্সপার্টের দরকার হইতেছে। এখন এটা এরকম জনপ্রিয় হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কোডিং স্কিলস লাগে না এটা তৈরি করতে। একজন যে নতুন করতেছে, বিজনেস করতেছে, সে যদি একটা ওয়ার্ডপ্রেসের কোর্স করে বা হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু রিসার্চ করে, পড়ালেখা করে, তাহলে সে ওয়ার্ডপ্রেস নেওয়া হচ্ছে হলো নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো তৈরি করতে পারতেছে, আরেকজনকে সে ওয়েবসাইট তৈরি করে দিতে পারতেছে। তো এইরকম আরও বিভিন্ন ফ্যাসিলিটিসের কারণে আমাদের ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ারটা আস্তে আস্তে বৃদ্ধি পেতেছে। তো এখন এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করে সেটা যদি বলি, যে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের নামে একটা অ্যাপ্লিকেশন বা হচ্ছে হলো একটা সিস্টেম থাকে, যেই সিস্টেমটার মধ্যে আমাদের বিভিন্ন থিম বা টেমপ্লেটস, আপনারা ক্যানভা যদি ইউজ করে থাকেন আপনারা জানেন অলরেডি যে ক্যানভাতে কি হয়, আগে থেকে তৈরি করা কিছু থিম থাকে, বা ফ্লায়ার ডিজাইন বলেন, লোগো ডিজাইন বলেন, বা হচ্ছে হলো কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, বা যে কোনো গ্রাফিক্স ডিজাইনের যে কোনো সেক্টরে যে কোনো কিছু মানে যে কোনো অল ওভার সব কিছুই মোটামুটি ক্যানভাতে পাওয়া যায়। তো ক্যানভা তো কী করে, ওই ডিজাইনটা আগে থেকে টেমপ্লেটস আকারে তৈরি করা থাকে। আপনি জাস্ট আপনার প্রয়োজন মতো যে টেমপ্লেটসটা আপনার পছন্দ হয় সেটার মধ্যে যায় জাস্ট ইমেজ চেঞ্জ করা, টেক্সটগুলো চেঞ্জ করা, আপনার ব্যবহারের জন্য আপনি ওই জিনিসটা ডাউনলোড করে এরপর আপনি ইউজ করতেছেন। তো এইখানেও এই পুরো ব্যাপারটাই প্রিটি মাচ সেম। কীরকম, এই HTML CSS PHP দিয়ে ব্যাকএন্ড সহ পুরো একটা ফাংশনাল থিম বা টেমপ্লেট আগে থেকে তৈরি করা আছে, আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে বা ওয়ার্ডপ্রেসের জন্য। আপনি জাস্ট যদি প্রিমিয়াম, আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে কথা বলি, যে আপনি জাস্ট থিমটা ইনস্টল করবেন, দেন আপনি আপনার ওয়েবসাইটের আপনার মতো ইমেজ অ্যাড করা, তারপর টেক্সট এডিট করে আপনি আপনার মতো ওয়েবসাইটটা ব্যবহার করবেন। এটা হচ্ছে হলো আমাদের ওয়ার্ডপ্রেসের টোটাল ওয়ার্ক প্রসেস। এখন এইখানে ব্যাকএন্ডে অনেক কিছু হয় বা অনেক কাজ হয়, আমাদের অত কিছু জানার দরকার হয় না, বা ওইগুলো আমাদের কখনো কাজেও লাগে না, কারণ আমরা ওই কাজগুলো করি না। আমাদের জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেই রকম ফটোশপে কাজ করে ওই রকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ওয়েবসাইট তৈরি করা যায় থিম বিল্ডার বা এলিমেন্টর দেয়া। তো এইভাবে হচ্ছে হলো আমাদের ওয়ার্ডপ্রেসটা জেনুইনলি কাজ করে, আর যার কারণে আমাদের ওয়ার্ডপ্রেস আস্তে আস্তে এত জনপ্রিয় হইতেছে। তো তাহলে এখন বলতেই পারেন যে তাহলে আমরা কেন HTML CSS জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানলাম, বা হচ্ছে হলো কেন ওইগুলো আমরা শিখতে গেলাম এত কষ্ট করে, বা ওইগুলোর দরকারটা কী ছিল। যখন আপনি একটা থিম ইনস্টল করার পরে ওটা কাস্টমাইজেশন করতে চাইবেন, বা হচ্ছে হলো আপনি যখন ওটা কাস্টমাইজেশন করবেন, তখন ওইখানে আপনার কিছু অপশন থাকে, যেমন বর্ডার রেডিয়াস, তারপর ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে বিভিন্ন ধরেন যে CSS এর বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো থাকে, যেগুলো আপনার প্রয়োজন অনুসারে আপনার চেঞ্জ করতে হয়। যে আপনার একটা টেক্সট আছে এই জায়গায় 2 লাইনের, এখন আপনার যেই টেক্সটটা বা আপনি যেই ট্যাগলাইনটা বসাইবেন সেটা আরও বড়, এখন আপনার ওইটার যদি 2 লাইনে সেট করতে হয়, তাহলে তো আপনার ওইটার ফন্ট সাইজ সম্পর্কে আপনার জানতে হবে, যে ফন্ট সাইজ নামে কিছু একটা আছে যেটা চেঞ্জ করলে আমার টেক্সটের যে সাইজটা এটা ছোট হয়, এটার আমি 2 লাইনের মধ্যে সেট করতে পারবো। বা আপনার এখানে ধরেন থিম একটা আপনার পছন্দ হয়েছে যেটার সব কালার হচ্ছে হলো লাল আর
সাদার মধ্যে হচ্ছে হলো ডিজাইন করা। এখন আপনার যে লোগো বা আপনার বিজনেসের যে লোগো সেটা হচ্ছে হলো নীল আর সাদার মধ্যে। তো আপনার এই পুরো টেমপ্লেটসটার কালার চেঞ্জ করার জন্য আপনার একটা আইডিয়া তো থাকতে হবে যে ফন্ট কালার নামে বা ব্যাকগ্রাউন্ড কালার নামে কিছু একটা জিনিস আছে যেটা চেঞ্জ করলে আমার যে কোনো একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার বা আমার টেক্সটের ফন্ট কালারটা চেঞ্জ হয়। তো আপনার এই বিষয়টা সম্পর্কে যদি আইডিয়া না থাকে বা আপনি কোন কাজটা করলে কি চেঞ্জ হয় এটা সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে তো আপনি ওই থিম কাস্টমাইজেশনের যে ব্যাপারটা বা যে আমরা বলতেছি থিম ইনস্টল করার পরে আপনি ওইটারে এডিট করে আপনার ইউজের জন্য ব্যবহার করতে, মানে আপনার ব্যবহারের জন্য ওইটার আপনি কাস্টমাইজেশন করতে পারতেছেন, তো ওই জিনিসটা তো আপনি করতে পারতেছেন না, তাইলে তো লাস্টে যায় আমাদের কোনো লাভ হইতেছে না। তো এই বিষয়টার জন্য আমরা প্রথমে হচ্ছে হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে জানছি। এখন আমরা হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস বা CMS যেটা, এটা সম্পর্কে জানবো বা এটা কীভাবে কাজ করে এটা সম্পর্কে জানলাম। এখন আমরা হচ্ছে হলো এডিট করাগুলা জাস্ট সিস্টেমগুলো জানলে অলরেডি আমরা জানি যে ফন্ট চেঞ্জ করলে কী হবে, ফন্ট সাইজ চেঞ্জ করলে কী হয় বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলে কী হয়, হোভার হইলে কী হয়। তো আমাদের আর এই বিষয়গুলো এখানে ডিসক্রিপশন করার কোনো দরকার হবে না, আমরা জাস্ট কীভাবে করতে হয় এইটুকু জানলেই আমরা সহজে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো এখন আমরা আসি হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো ওয়ার্ডপ্রেস মেইনলি হচ্ছে হলো কাজ করে আমরা হোস্টিংয়ের মধ্যে, মানে হোস্টিংয়ের মধ্যে যেখানে আমরা ওয়েবসাইট হোস্ট করা থাকে ওইখানে সরাসরি আমরা ইনস্টল করি। কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, তো এই কাজটা করতে গেলে আমাদের অনেক মানে টাকা বা হচ্ছে হলো মানি ওয়েস্টের একটা প্রবলেম থাকে, যার জন্য আমরা হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো আমাদের লোকাল ডিভাইসে বা আমাদের লোকাল সার্ভারে। তো আমাদের পিসিটাকে আমরা তখন লোকাল সার্ভার হিসাবে ইউজ করব। তো তার জন্য আমাদের লোকাল নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এইটা ইনস্টল করতে হবে আগে, লোকাল। তো ওয়ার্ডপ্রেস লোকাল ডিভাইসে ইনস্টল করার অনেকগুলো সিস্টেম আছে, তো আমরা এইটাই আপাতত দেখি। পরবর্তীতে আমরা যখন আরও অ্যাডভান্স কাজ করব তখন আমাদের জ্যাম্প দেওয়া PHP মাইঅ্যাডমিন দিয়ে তারপরে কীভাবে ওয়ার্ডপ্রেস কাজ করতে হয় সেটা তখন আমরা নেক্সটে যখন আমাদের আরও হেভি কাজগুলো আসবে তখন আমরা দেখবো। আপাতত আমাদের যে বেসিক কাজগুলো বা বেসিক মডিফিকেশনগুলো এগুলো আমরা লোকালের এটা দিয়েই করতে পারি। এটা দিয়ে করার সুবিধা আছে অনেকগুলা, যারা নতুন শিখতেছেন তাদের জন্য এটাতে ওই ডাটাবেজের কাজ নেই বা ডাটাবেজের পেইনটা নেওয়া লাগে না, অটোমেটিকলি ডাটাবেজের কাজটা ব্যাকএন্ডে হয়ে যায়। এরপরে হচ্ছে একসাথে অনেক, হ্যাঁ ওইটা আমাদের ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি হয়, কিন্তু লোকালে সার্ভারে যখন আপনি কাজ করবেন তখন আপনার এটা আর কি একটা কাস্টম ডাটাবেস সার্ভার আপনার আগে ক্রিয়েট করে নিতে হবে। তো এই কাজটাও হ্যাসেল। তো আমরা ডাটাবেস সম্পর্কে যেহেতু কোনো কাজ করতেছি না, তো আমাদের এটা সম্পর্কে আমরা হাতই দিব না, যার কারণে আমরা লোকাল নিয়ে কাজ করব। লোকালের মধ্যে আমরা হচ্ছে হলো ইনস্টল করা, এরপর হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস জেনারেল যেভাবে কাজ করি। তো আপনার লোকাল ডাউনলোড, তো এই যে লোকাল wp.com এটা হচ্ছিল আমাদের সাইট, ইনস্টল লোকাল। তো ডাউনলোড, আমার এই জায়গায় ডাউনলোডে ক্লিক করলে প্রথমে আমাকে বলবে যে আমি কোন এনভায়রনমেন্টের জন্য এটা ইনস্টল করতে চাই, উইন্ডোজ। আপনি লোকাল না, আপনি লোকাল ডাউনলোড লিখলেই হবে। এরপরে হচ্ছে হলো এই যে আমি লোকাল ডাউনলোড লিখছি, আমার এটা চলে আসছে লোকাল WP। তারপরে এখান থেকে আপনি ইনস্টল সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এটার হোম পেজে যায় এইখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারেন, দুইটাই সেম। আমি বললাম যে ডাউনলোড ফ্রি, এইখান থেকে দিলেও যেটা আসবে আপনি এখানে ক্লিক করলেও সেম জিনিসই আসবে। তো ডাউনলোড করার আগে আমার হচ্ছে হলো নিজের জন্য কিছু এই জায়গায় ইনফরমেশন দেওয়া লাগবে যে আমি কোন এনভায়রনমেন্টের জন্য এটা ডাউনলোড করতেছি। তো আমার উইন্ডোজ, তারপর ফার্স্ট নেম নাফিস TAZIM তাজিম, অর্গানাইজেশন টাইপ এখান থেকে ফ্রিল্যান্সার। আচ্ছা গেট ইট না, আচ্ছা এখানে একটা মেইল দিয়ে দিবেন আপনারা। এইখানে মেইলে এটা একবার ডাউনলোড করলে এরপর আর কাজ করার অন্য কোনো কাজে লাগে না। এটা জাস্ট আপনার যদি exe ফাইলটা থাকে তাহলে আর এই জায়গায় আসারও দরকার নেই। এইটা জাস্ট আমি exe ফাইলটা ডাউনলোড করার জন্য করতেছি। তো এই জায়গায় ক্লিক
করলে আমার WP ডাউনলোড হওয়া শুরু হবে। অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই তো ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আচ্ছা, তো একটু সময় নেবে। আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে হলো আমাদের অ্যাপাচি সার্ভার অ্যান্ড মাইস্কুয়েল সার্ভার ইনস্টলিংয়ের পরে এরপরে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা। ওইটা তো অনেকটা মানে কমপ্লেক্স জিনিসপত্র আছে। তো সেইটা হচ্ছে হলো যখন আমরা হেভি কোনো সাইট নিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদের ওইটার দরকার হয়, কারণ এটা এই লোকালের মধ্যে আমরা বেশি হেভি সাইট, এটাতে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট, এরপর হচ্ছে হলো একটা এজেন্সি বা হচ্ছে হলো একটা যে কোনো এজেন্সির ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবো। কিন্তু যখন আমরা একটা কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাব তখন আমাদের হচ্ছে হলো লোকাল সার্ভারের মধ্যে হচ্ছে হলো PHP-MyAdmin সার্ভার ইনস্টল করে তারপর আমাদের কাজ করতে হবে। তো আমরা আপাতত প্রথমে পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে কাজ করব, পরে হচ্ছে হলো যখন কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করব, প্লাগইনসগুলো নিয়ে কাজ করব, তখন আমরা হচ্ছে হলো সেই সিস্টেমটাতে ওয়েবসাইট ইনস্টল দেখব। তো আমাদের লোকাল ডাউনলোড শেষ। আমরা এই জায়গা থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অল ইউজার্স। আচ্ছা, আমি এটা নেক্সট। তো এইখান থেকে আমি কোন নির্দিষ্ট কোনো ফোল্ডারের মধ্যে যদি আমি আলাদা কোনো ফোল্ডারে রাখতে চাই সেটাও রাখতে পারি। আর যদি আমার মনে হয় যে না আমি এইখানেই আমার সি ড্রাইভের মধ্যে ইউজ করবো, আমার সি ড্রাইভে অনেক স্পেস আছে, সেই ক্ষেত্রে আমি সি ড্রাইভের মধ্যে রাখতে পারি। তো আমি সি ড্রাইভের মধ্যে ইনস্টল করছি। তো এটা যেহেতু ল্যাবের পিসি, আমি সি ড্রাইভে সরাসরি ইনস্টল করছি। এখন এটা যদি ল্যাবের পিসি না হয় অন্য আপনার পার্সোনাল ডিভাইস হয়, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন বাইরে কোনো একটা আলাদা পুরো সিস্টেম ক্লিয়ার করে তারপরে এরকম একটা ভলিউমের নতুন একটা ভলিউমের মধ্যে রাখতে। তাহলে কি হবে, আপনার যে ওয়ার্ডপ্রেসের রিলেটেড ফাইলগুলো, এই ফাইলগুলো সব একটা ড্রাইভের মধ্যে থাকলে ওই ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কারণ ওয়ার্ডপ্রেসের যদি একটা টেম্পোরারি ফাইলও যদি ডিলিট হয়ে যায় তাহলে অনেক সময় ওয়ার্ডপ্রেস ক্র্যাশ করে। তো এটা বড় একটা মানে প্রবলেম। তো অনেক সময় দেখা যায় যে আপনি যখন সি ড্রাইভ ক্লিয়ার করার জন্য হচ্ছে হলো ক্লিন মাস্টার বা এরকম কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন, তখন এগুলো ওয়ার্ডপ্রেসের লোকাল যে ফাইলগুলো বা টেম্পোরারি যে ফাইলগুলো এগুলো ডিলিট করে দেয়। তো তখন আমাদের সাইটগুলো ক্র্যাশ করে, যার কারণে এটা একটা আলাদা ভলিউমের মধ্যে ইনস্টল করবেন। ওই ভলিউম কোনো সময় আপনারা হচ্ছে হলো ডিস্ক ক্লিন আপ বা এরকম কোনো ইউটিলিটি সিস্টেম রান করবেন না ওই ডিস্কের মধ্যে। তো রান লোকাল দিলাম, আমার ফিনিশ। তো উইজার্ডটা সেম, মানে সব নর্মাল যেরকম অ্যাপ ইনস্টল করি অন্যান্য, এইটা তো একই, জাস্ট নেক্সট। তারপর এখানে অ্যাগ্রিমেন্ট লোকাল টিম। তো এখানে আমার লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আমি ক্রিয়েট করা না থাকলেও জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিলেও হবে। তো দিলাম, আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, কন্টিনিউ। ওকে, ডান, আমার লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তো এখন আমি হচ্ছে হলো আবার লোকালের মধ্যে যাই। নো থ্যাঙ্কস, এগুলা আমরা সব টার্ম ইউসেজ রিপোর্টিং এগুলা সব দিয়ে দিই। এগুলাতে হচ্ছে হলো আমরা যে কাজগুলো করতেছি তারা ডাটা চাইতেছে, মানে আমরা যে ইউজার এক্সপিরিয়েন্সগুলো এগুলা তারা চাইতেছে, তো ওইগুলো আমরা সব নো করে দিলাম। আমরা কোনো ডাটা পার্সোনাল ডাটা এর সাথে চলে যেতে পারে, তো আমরা ডাটাগুলো পাঠাবো না। তো সাইট ক্রিয়েশনের জন্য আমাদেরকে হচ্ছে হলো এখানে আমাদের অনেকগুলো ট্যাবস আছে, যেমন এটাতে হচ্ছে হলো আপনার লোকাল অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টের তো এইগুলো নিয়ে আমাদের দরকার নেই, কারণ এখানে হচ্ছে হলো ওরা আরও বিভিন্ন বিভিন্ন সার্ভিস দেয়, যেমন ফ্লাই হুইল আছে, এটা হচ্ছে হলো বিভিন্ন হোস্টিং সাইটগুলার হোস্টিং একটা সার্ভিস। তারপর WP ইঞ্জিন আছে, যেটাতে হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস সাইট আরও সহজে ম্যানেজমেন্ট করা যায়। তো আমাদের এগুলোর দরকার নাই। এখান থেকে ব্লুপ্রিন্ট, মানে আপনি একটা সাইটের টেমপ্লেট সেভ করতে পারেন, সেভ করে রাখতে পারেন। তারপর বিভিন্ন ইনস্টলেশন আছে, যেমন ক্লাউড ব্যাকআপ, মানে আপনি এখানে যতগুলো সাইট ক্রিয়েট করবেন এগুলো সব ক্লাউডে অটোমেটিকলি ব্যাকআপ হয়ে যাবে। এরকম বিভিন্ন বাগ বাউন্ডারি বা হচ্ছে হলো ডিবাগিংয়ের জন্য আছে,
VS কোডের সাথে লিঙ্ক করার জন্য, এরপর নোটপ্যাডের জন্য। আমাদের এইগুলা কোনো কিছুরই দরকার নেই, আমরা জাস্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য বা হোস্ট করার জন্য আমরা এটার ব্যবহার করব। তো আমরা এই জায়গায় ক্রিয়েট নিউ সাইট ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট, আপনার যদি অলরেডি আগের একটা সাইট থাকে আপনি জিপ ফাইল এই জায়গা থেকে আপলোড দিতে পারেন, তবে সেটা না দেওয়াই ভালো। তো ক্রিয়েট নিউ সাইট, এরপরে কন্টিনিউ। তো এখন আমার হচ্ছে হলো সাইটটার নাম দিব। তো আমি যেহেতু এটা বলতেছি পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও। তো অ্যাডভান্স অপশন যদি দেখি, এখানে আমার পোর্টফোলিও সাইটটা কোন ফোল্ডারে হোস্ট হইতেছে, অ্যান্ড পোর্টফোলিও সাইটের একটা লোকাল ডোমেইন দিছে আমারে, যে portfolio.local। তো এই লিঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে বলতে আপনার এই জায়গা থেকে একটা আইডি পাসওয়ার্ড দিবে। আপনি যদি এই আইডি পাসওয়ার্ড দেওয়া অন্য যে কোনো জায়গা থেকে আপনার ওই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করেন, আমি সেটা দেখাই দিব। তো আপনারা ওয়েবসাইটটা দেখতে পারবেন আর কি। তো ওইটা আমরা দেখাই দিব। তো কন্টিনিউ। তারপরে এইখানে হচ্ছে হলো যেটার কথা বলতেছিলাম, PHP ভার্সন, ওয়েব সার্ভার, এরপর ডাটাবেস, এইগুলা কাস্টমলি আপনি তৈরি, যদি আপনি এইগুলো সম্পর্কে আইডিয়া থাকে বা আপনি জেনে থাকেন তাহলে কাস্টম দিয়ে করতে পারেন। আর যদি না জানেন তাহলে প্রেফার্ড দিয়ে দিবেন, যেটা অটোমেটিক আপডেট ভার্সন আছে সেটা এই জায়গায় লোড নিয়ে নিবে। এরপর আপনার কাছে জাস্ট কন্টিনিউ। এখন হচ্ছে হলো আপনি একটা ইউজার নেম WP অ্যাডমিনে লগ ইন করার জন্য একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি দিলাম যে নাফিস, এরপরে পাসওয়ার্ড দিলাম 019965777199। দেন এখানে অ্যাডভান্স অপশনে আছে কিছু, আপনি ওয়ার্ডপ্রেসে যদি সাবডোমেইন ক্রিয়েট করতে চান এটার মধ্যে, সেটাও এখানে সম্ভব। তো এখানে ক্রিয়েট দিলে এরপর লোকাল কিছু ইনস্টল করবে, অ্যান্ড দেন আমাদের এটা অ্যালো, এগুলো সব আপনারা অ্যালো দিয়ে দিবেন। একটু সময় নেবে ওয়ার্ডপ্রেস সকল কনফিগ ফাইলগুলো ইনস্টল করার জন্য। হ্যাঁ, জেনুইন পুরো ফুল ফাংশনাল ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো আমার সাইট রেডি। এখন আমরা এই জায়গায় যদি ওপেন সাইটে ক্লিক করে আমাদেরকে একটা মানে সাইট দেখাইছে, এই যে আমাদের একটা ডেমো আর কি দেখাইছে। তো আমরা হচ্ছে হলো WP অ্যাডমিনে যদি চাই তখন আমাদের এখান থেকে এই যে WP অ্যাডমিনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে হলো এই যে আমার WP অ্যাডমিনের ফাইলে নিয়ে আসছে। এখন আমরা যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিছিলাম সেটা দিয়ে আমরা লগ ইন করবো। নাফিস এন মেবি বড় হাতের দিয়েছিলাম, আচ্ছা সমস্যা নেই, 019977। তো আমরা যদি লগ ইন দিই, হ্যাঁ আমাদের এটা লগ ইন হয়ে গেছে। তো এই হচ্ছে হলো আমার ওয়ার্ডপ্রেসের টোটাল ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল। তো এইখানে আমার বেশ কিছু বিষয় আছে, যে ওয়ার্ডপ্রেসের সম্পর্কে কিছু আছে। এই জায়গায় প্রথমে এটা হচ্ছে হলো আমার মানে কনফিগ পোর্টাল। এখানে আমি যখন বিভিন্ন পেজে যাব তখন কাস্টমাইজেশনের জন্য এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করব না, হচ্ছে হলো বিভিন্ন থিম থেকে কাস্টমাইজেশন করব, এই টপিকগুলো আসবে। এরপরে আছে হচ্ছে হলো ড্যাশবোর্ডের মধ্যে আমার এখানে হচ্ছে হলো বিভিন্ন কয়টা পোস্ট করছি আমি, কয়টা পেজ আছে আমার ওয়েবসাইটে, কয়টা কমেন্ট আছে, অ্যান্ড বিভিন্ন আমি যদি কিছু ড্রাফট, ধরেন আপনার কোনো কিছু আইডিয়া আসছে মাথায় যে আপনি পরবর্তীতে এটা সাইটে অ্যাড করবেন, এখন আপনি সময় নেই বা হচ্ছে এখন আপনি করতে পারতেছেন না, তো আপনি কুইক ড্রাফট হিসাবে টাইটেল দিয়ে এরপর কন্টেন্ট কি করবেন সেটা হচ্ছে হলো করে আপনি যদি ড্রাফট করে রাখেন, এটা কোনো জায়গায় পাবলিশ হবে না, আপনার এই সাইটের মধ্যে জাস্ট হচ্ছে হলো ড্রাফট হিসাবে সেভ হয়ে থাকবে। এরপরে যদি আপনার কোনো আপডেট আসে, প্লাগইন আপডেট বলেন, থিম আপডেট বলেন, সেইগুলো এখানে আসবে এই আপডেট পেজের মধ্যে। তো এখানে হচ্ছে হলো আপনার যদি কোনো ওয়ার্ডপ্রেস আপডেট আসে তাহলে আপনার এইখান থেকে এই যে কারেন্ট ভার্সন 6.6.2, আমরা যদি wordpress.org তে যাই তাহলে আমরা দেখব wordpress.org। ডাউনলোড, আচ্ছা এখানে হ্যাঁ
ওয়ার্ডপ্রেস তো আমরা যদি wordpress.org তে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন হচ্ছে 6.6.2 আর আমারও এখানে হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসের ভার্সন ইনস্টল হয়েছে 6.6.2 তার মানে আমি লেটেস্টটাই ইনস্টল হয়েছে আমার এখানে। তো এরকম প্লাগইন আপডেট আসলে এখানে কোন প্লাগইন আপডেট আসছে সেটাও বলবে, থিম আপডেট আসলে এখানে বলবে যে কোন থিমটাতে আপডেট আসছে। এই তো এইখানে হলো আমরা আপডেটগুলো দেখতে পাচ্ছি। এরপর আমি যদি কোনো পোস্ট করতে চাই, যেমন আমার এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে, একটু কোন জায়গায় আচ্ছা এই পেজে আসতেছে না, এটা একটা হ্যালো ওয়ার্ল্ড আছে কোনো জায়গায় পোস্ট আছে। তো আমরা যদি আরও কোনো পোস্ট করতে চাই তো পোস্টটা করলে কোন পেজে পোস্ট হবে সেটা হচ্ছে আমাদের টার্গেটেড পেজে দেওয়া লাগবে বা দিতে পারবো, সেটা আমরা পরে দেখি। বাট এখান থেকে হচ্ছে আমরা পোস্টগুলো করি আর কি, বিভিন্ন পোস্ট করি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ট্যাগ ওয়াইজ, তো এটা করতে পারি। তারপর মিডিয়া, এখানে হচ্ছে আমি যত ইমেজ দরকার হয় বা যত কিছু দরকার হয় সবগুলো এখান থেকে আমি আপলোড দিই। যেমন আমি অ্যাড মিডিয়া ফাইল দিলে এখান থেকে হচ্ছে সিলেক্ট ফাইল, এরপর আমি যেই ফাইলটা হচ্ছে আপলোড করতে চাইতেছি, একটু সময় লাগবে, তো এইখান থেকে যেই ফাইলটা আপলোড করতে চাইতেছি বা যে লোগোটা আমি নিতে চাইতেছি সেইগুলো আমি এখান থেকে নিতে পারতেছি। যেমন আমি যদি নাইকের এই লোগোটা নিতে চাইতেছি, ওপেন যদি ক্লিক করি তো এখানে এটা আসছে। এরপরে হচ্ছে আমার এই যে নিচের মধ্যে সব যে যতগুলা ফাইল আমি অ্যাড করব বা যতগুলা মিডিয়া আমি অ্যাড করব সব এখানে আমার স্টোর হবে বা একটার পর একটা দেখাবে। তো এবার আসে পেজ, আমার কতগুলা পেজ আছে বা কি কি পেজ এখানে আছে সেগুলো হচ্ছে সিম্পল পেজ, প্রাইভেসি পলিসি, এইগুলো হচ্ছে ডিফল্টভাবে থাকে। তো ওই ডিফল্ট পেজগুলোকে আমরা হচ্ছে ডিলিট করে দিব অ্যান্ড অল পেজ। তারপরে হচ্ছে বাল্ক অ্যাকশন, এখান থেকে হচ্ছে আমি চাইলে এডিট করতে পারি মুভ টু ট্র্যাশ। তো ওয়ার্ডপ্রেসে সরাসরি ডিলিট করা যায় না, প্রথমে ট্র্যাশে মুভ করার পরে তারপর হচ্ছে ডিলিট করতে পারি আমরা। তো ট্র্যাশ থেকে এরপরে হচ্ছে সিলেক্ট পার্মানেন্ট বাল্ক অ্যাকশন, আবার রিস্টোর করারও চান্স আছে, পার্মানেন্টলি ডিলিট করারও চান্স আছে। অর্থাৎ আমি রিস্টোর করলে আবার এটা ব্যাক চলে যাবে যেখানে ছিল, আর ডিলিট পার্মানেন্টলি দিয়ে যদি আমি অ্যাপ্লাই দিই সেই ক্ষেত্রে আমার এটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। তো এরপরে আমার ওয়েবসাইটে যত কমেন্ট আসে সেগুলো হচ্ছে এইখান থেকে আমি কাজ করতে পারি। তো ওইগুলো আমরা নেক্সটে যখন দেখবো, জাস্ট আমি এখন বলে যেতেছি যে কন্ট্রোল প্যানেলে কোনটার কি কাজ। তো এইখান থেকে আমি কমেন্টগুলো দেখতে পারি। এরপর অ্যাপিয়ারেন্স, এইটা হচ্ছে আমার মেইন প্লেস বা এটা হচ্ছে আমার টোটাল মেইন জায়গা। এখানে আমার 3টা থিম ডিফল্টভাবে ইনস্টল করা আছে, মানে নেওয়া আছে। একটা হচ্ছে 2024, 2023, 2022, প্রত্যেকটা বছর একটা করে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম অফিসিয়ালি থিম বের করে অ্যান্ড সেটা এখানে দেওয়া থাকে। তো আমরা এগুলো অ্যাড করব না, আমরা এখান থেকে অ্যাড নিউ থিমে যাই। এইখানে আমাদের আরও বিভিন্ন ফ্রি থিমগুলো দেওয়া আছে। তো এইখান থেকে আপনি চাইলে যে কোনো ফ্রি থিম হচ্ছে ইনস্টল করতে পারেন। তো আমি হচ্ছে এই থিমটা ইনস্টল করতেছি। আচ্ছা, এটার যদি আমি ডিটেলস দেখি, তো এইখানে আমরা কি কি করতে পারি বা এই থিমটার কি কি সুবিধা আছে সেটাও আমরা দেখতে পারবো। তো এটা আমি ইনস্টল করি, হ্যাঁ সেটাও পারবেন, সমস্যা নাই, আমরা সেটাও দেখব। আপাতত আমরা থিমটা ইনস্টল করতেছি। তো এখন এই থিম যখন আমরা ইনস্টল করি অ্যাক্টিভেট, তো এখন যদি আমি আমার ওয়েবসাইটটা লোড দিই তো এইটা কিন্তু থিমটা আসছে। যেমন এই যে কেডেন্স ডাব্লিউপি, মানে আমার থিম কিন্তু ইনস্টল হয়েছে, বাট থিমের মধ্যে যে টেমপ্লেটসগুলো আছে, মানে আমার যে থিমটা আমি অ্যাকচুয়ালি দেখতেছিলাম এতক্ষণ, ওইটা যদি না থাকে বা ওই ডেমোটা যদি না থাকে তাহলে তো আর আমি থিমটা নিয়ে কাজ করতে পারতেছি না, কারণ আমার থিমের কোন জায়গায় কী আছে ওইটা সম্পর্কে তো আমার কোনো আইডিয়াই নেই এখানে। তো এই যে এটা ইনস্টল করার জন্য আমাদেরকে একটা প্লাগইনস ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে বেশ কিছু টেমপ্লেটস দিবে। অর্থাৎ থিম তো আমি ইনস্টল করলাম, থিমের সাথে সাথে আমি কিছু প্লাগইন পাইলাম, কিছু এডিটর পাইলাম। তো এখন এই থিমটার কিছু যদি মানে টেমপ্লেটস থাকে, সেই টেমপ্লেটস অনুসারে হচ্ছে আসেন আমি এডিট করতে পারবো। তো এইখানে আমি যদি টেমপ্লেটসে যাই, এইখানে দেখেন অ্যাপিয়ারেন্স, আমি যখন থিমটা ইনস্টল করছি তখন মেনু,
ক্যাডেন্স, স্টার্টার টেমপ্লেটস নামে অনেকগুলা মেনু কিন্তু অ্যাড হয়েছে এখানে। তো আমার এখান থেকে আমি হচ্ছে হলো যে কোনো মেনুতে বা যে কোনো টেমপ্লেটস যদি নেই তো ভাই আপনি সামনে কথা বলে আছেন না? আচ্ছা, তো এখন আমার এই জায়গায় বিভিন্ন পেইড টেমপ্লেটস আছে যেগুলোতে প্রো ট্যাগ দেওয়া আছে, এগুলা প্রো। তো আমি এই জায়গা থেকে এটাতে ফিল্টার করি ফ্রি অনলি। অ্যান্ড আমরা যেহেতু এলিমেন্টর শিখবো, তো আমরা ব্লক এডিটর না দিয়ে আমরা এলিমেন্টর সিলেক্ট করব, যে আমরা এলিমেন্টর দিয়ে কোন কোন টেমপ্লেটস এডিট করতে পারবো। তো এইখানে এই যে আমার রাইটিং কোর্স, তারপরে এসইও স্কিল, রিয়েল এস্টেট ওয়েবসাইট, এরপরে হচ্ছে হলো ওয়েব এজেন্সি, বিভিন্ন রেস্তোরাঁ বা হচ্ছে হলো আমরা রেস্টুরেন্ট যেটা বলি রেস্টুরেন্টের, তারপর হচ্ছে হলো বার্গারের বা হচ্ছে বিভিন্ন মানে এই অনুসারে দেওয়া আছে। তারপর এখানে যে পোর্টফোলিওর জন্য একটা বা থিম দেওয়া আছে, থিম না এটা টেমপ্লেটস বলে আর কি। তো টেমপ্লেটস আছে, তো আমরা দেখতেছি যে এই টেমপ্লেটসটা যদি আমি ইউজ করি তাহলে আমি এটার এডিট করে আমার পোর্টফোলিও বানাইতে সহজ হবে। তো আমি কি করব, এই এটার অ্যাক্টিভেট করব। তো এটা নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই জায়গায় বিভিন্ন আমার হচ্ছে হলো কালার কি বলে এটা কালার টেমপ্লেটস আছে, যে বিভিন্ন থিমের উপরে ডিপেন্ড করে আমার কালার টেমপ্লেটস। যেমন এখানে প্রথমটা আছে, সেকেন্ডটা যদি যাই আমার হচ্ছে কালারগুলো চেঞ্জ হইতেছে বা থিমটা চেঞ্জ হইতেছে। তো ডার্ক থিমের মধ্যে যদি যাই তো সেই ক্ষেত্রে আমরা এরকম পাইতেছি। ডার্কের মধ্যে যদি আরও যাই তো এটা পাইতেছি। তো আমরা চাইলে যে কোনো থিমের উপরে আমরা হচ্ছে হলো এটারে ইনস্টল করতে পারি। তো আমি এই থিমটাতে নিয়ে হচ্ছে ইনস্টল করি, এটা নিয়ে করব। আচ্ছা, এইটার উপরে করি আমরা। তো নেক্সট, তো এরপরে হচ্ছে হলো আমরা ফন্ট নিয়েও দেখতে পারি যে কোন ফন্টের উপরে আমরা ইনস্টল করব। তো আমরা এই ফন্টটা যদি সিলেক্ট করি, টুলস গ্রো, এইখান থেকে আমরা বিভিন্ন ফন্ট, মানে এইগুলো হচ্ছে হলো প্রথমে ফার্স্ট ফেজের এডিটিং। এইখানে আমরা একটা থিম ইনস্টল করার আগে বা একটা টেমপ্লেট ইনস্টল করার আগেই আমরা ওই টেমপ্লেটটা কি কালার থিমের উপরে আসবে বা কি ফন্টের উপরে আসবে এগুলো আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। তো এই জায়গা থেকে আমি একটা ফন্ট চুজ করলাম, যে এটা আসে আমার টেমপ্লেটস থেকে, থিমের মধ্যে থেকে আসে না। থিমের মধ্যে থেকে এক একটা থিমে এরকম বিভিন্ন, প্রত্যেকটা থিমেরই কিছু না কিছু টেমপ্লেটস থাকে, কোনোটার সবগুলা পেইড থাকে, কোনোটা সবগুলা ফ্রি থাকে। কিন্তু এইখানে বিষয় হচ্ছে যে আমার টেমপ্লেটস বা আমরা থিম যারা ডেভেলপমেন্ট করা, থিম ডেভেলপমেন্ট বা টেমপ্লেট ডেভেলপমেন্ট এগুলোর জন্য আমাদের পিএইচপি জানা লাগে। তো আমাদের এইগুলা আমরা কিছুই করব না, এগুলো অলরেডি জাস্ট করা আছে, আমি জাস্ট স্টোর থেকে ইনস্টল করতেছি। তো ইনস্টলেশনের সময় আমরা হলো এডিটিংগুলো করতেছি, যে আমি কোন কালার থিম চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা টেমপ্লেটসটা এডিট করতেছি, যে থিমও আমরা এডিট করতে পারবো। তবে থিম এডিট করার জন্য আমাদের সিএসএস, এইচটিএমএল বা অ্যাডভান্স এডিটের কয়েকটা প্রসেস আছে বা কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে হলো আপনি পুরো থিমের কোর থেকে এডিট করবেন, আরেকটা হচ্ছে হলো আপনি শুধু জাস্ট ইমেজ চেঞ্জ করবেন, টেক্সট চেঞ্জ করবেন। থিমের মধ্যে আপনি কিছু বিল্ট ইন প্লাগইনস পাবেন, কয়টা পেজ ইনস্টল হবে সেইটা আগে থেকে সেট করা থাকে, যে এই কয়টা পেজের উপরে আপনি হচ্ছে হলো থিমটা ইনস্টল করতে পারবেন। মানে থিম হচ্ছে টোটাল একটা কম্বিনেশন, আর টেমপ্লেটস যেটা সেটা হচ্ছে আমার পেজের কোন জায়গায় কোন ইমেজটা থাকবে, স্টক ইমেজ দেওয়া থাকে কিছু, যাতে আমার জাস্ট ইমেজগুলো। এখন আপনি থিম যখন ইনস্টল করেন, আমি প্রথমেই দেখাইছি যে এখানে থিম যখন আমি এই কেডেন্স থিমই কিন্তু ইনস্টল করা আছে, এই যে এখানে দেখেন থিম বাই কেডেন্স ডাব্লুপি, তার মানে কেডেন্সের থিমই ইনস্টল করা আছে। কিন্তু এইখানে আমি কিন্তু ওই নেভিগেশন বারটাও পাইতেছি না, বা এত সুন্দর যে ছবি ছিল আমার বা হচ্ছে এত সুন্দর একটা ওয়েবসাইট ছিল সেইটাও পাইতেছি না। এখানে কি পাইতেছি, আমি একটা ন্যাপ বার পাইতেছি, ব্ল্যাঙ্ক ন্যাপ বার, একটা পোস্ট পাইতেছি যে কোনো একটা পেজের উপরে বেস করে। এটা হচ্ছে থিম। থিম হচ্ছে হলো প্যারেন্ট। থিমের মধ্যে হচ্ছে হলো আপনি প্লাগ ইন পাবেন কিছু, যেমন আমার ডাব্লিউপি ফর্ম, আমি সেটা দেখাবো আরও নেক্সটের মধ্যে ই করতে।
এইখানে যে আমাদের কন্টেন্ট প্লাগইন সবগুলাই আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ আসতেছে। আগে আমরা হচ্ছিল টেমপ্লেটসটা এডিট করতেছি, এখন এই থিমের মধ্যে কি কি থাকে এইখানেই আমরা দেখতে পারি। একটা বিভিন্ন ডিফারেন্ট স্টাইল থাকে, তারপর হচ্ছিল কন্টেন্ট থাকে কিছু, যেমন এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো কিন্তু এই থিমের মধ্যে না, এই টেমপ্লেটসটার মধ্যে। থিমের মধ্যে আছে টেমপ্লেটস, এই টেমপ্লেটসের মধ্যে আমার ইমেজটা আছে। এখন আপনার এই পেজটা এডিট করতে বেশি সুবিধা হবে নাকি আপনার এই পেজটা এডিট করতে বেশি সুবিধা হবে? আপনি জাস্ট এই ইমেজটা চেঞ্জ করে আপনার ইমেজ বসায় দিলে কিন্তু ওয়েবসাইটটা আপনার হয়ে যেতেছে। কিন্তু আপনি যদি থিম বিল্ডার থেকে থিম তৈরি করতে যান, তখন এইখানে আপনার এই ইমেজ কই বসাবেন সেইটা নিয়েই কিন্তু আপনার অনেক কনফিউশনে পড়ে যেতে হবে। তো এই থিমের ভিতরে টেমপ্লেটসটা দেওয়ার সুবিধাটা কি? আমি একটু আগে দেখাইলাম যে আমরা ডিফারেন্ট টেমপ্লেট, যেমন ই কমার্স স্টোর, তারপর হচ্ছিল রেস্টুরেন্টের জন্য একটা থিম দেখাইলাম, টেমপ্লেটস দেখাইলাম। এরপরে হচ্ছিল ওই যে বার্গারের শপের জন্য একটা টেমপ্লেট দেখাইলাম। একটা থিমের মধ্যে ডিফারেন্ট টেমপ্লেটস দিয়ে একটা থিমকে আপনি এলোমেলো করে আর সেম এলিমেন্টগুলো দিয়ে আপনি ডিফারেন্ট পারপাসে ইউজ করতে পারতেছেন। যেমন ব্লগের জন্য ইউজ করতে পারতেছেন, ঠিক ওই সেম থিমটাই আপনি হলো ইসের জন্য আপনার একটা মানে পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারতেছেন, আবার ওইটাই আপনি একটা ই কমার্সের জন্য ব্যবহার করতে পারতেছেন। এটাতে সুবিধাটা কি? আমাদের থিম হলো 3 প্রকার। একটা হলো প্রিমিয়াম থিম, একটা হলো জিপিএল থিম, আর একটা হলো ফ্রি থিম। তো প্রিমিয়াম যে থিমগুলো, এগুলোর প্রাইস হয় অনেক হাই, মানে $100 বা $150 উপরে। এগুলো হলো ডাইরেক্ট ডেভেলপার। ধরেন আমি একটা পিএইচপি দিয়ে ফুল একটা থিম ডেভেলপ করছি, এটার মধ্যে বিভিন্ন প্লাগইনস আছে, বিভিন্ন টেমপ্লেটস আছে, এরপর ওই টেমপ্লেটসগুলো একেবারে কন্টেন্ট সহ সাজানো আছে। এইটা আমি হলো $150 থেকে $100, $150, $200 বিক্রি করতেছি। তো এইটা একজনে কিনে নিয়ে এখন আপনি এইগুলো সম্পর্কে জানেন বা এই কাজগুলো আপনি পারেন। এখন এইটা যখন আমি বিক্রি করি, আমি আপনার একটা ডিভাইসে 6 মাসের জন্য ইউজ করার জন্য সাবস্ক্রিপশন সিস্টেমে দিতেছি যে আপনি এই থিমটা 6 মাস আপনার একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, এর জন্য আপনি আমার $150 বা $200 দিচ্ছেন। এখন আপনি কি করলেন? আপনি এই কাজটা সম্পর্কে জানেন বা আপনার এইগুলো সম্পর্কে আইডিয়া আছে, আপনি যায় এই থিমের কোর ফাইল যেটা বা একেবারে মেইন ফাইলে যায় আপনি আমার লাইসেন্স ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে এইটারে আপনি মানে একবার পারচেস করার পরে লাইফ টাইম চলবে এই সিস্টেমে আপনি ভ্যালুগুলো সেট করে দিয়েছেন। এরপর আনলিমিটেড ডিভাইসে চলবে, সেই রকম আপনি ভ্যালুগুলো চেঞ্জ করে আপনার মতো একটা সিস্টেম করছেন। তো আমাদের যে প্রিমিয়াম থিম সেলারগুলো আছে বা যেমন ইনভেটো আছে, এরপর গোল্ডেন থিম আছে, এরকম বেশ কিছু মানে পপুলার ওয়েবসাইট আছে যারা জিপিএল থিম বিক্রি করে। প্রিমিয়াম থিম এগুলা শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইটগুলা বা আপনি যদি বলেন এই যে থিম ফরেস্ট, এইরকম মানে বেস্ট মার্কেট প্লেস থেকে পাওয়া যায় একেবারে প্রিমিয়াম থিম। এইগুলাতে আপনার কোনো মানে প্রাইভেসি নিয়ে বা পার্সোনাল ডাটাগুলো নিয়ে প্রবলেম থাকে না। তো জিপিএল থিম যেগুলো আমরা প্রিমিয়াম থিম বলে কিনি, যেমন একটা সাবস্ক্রিপশন নেই একটা ওয়েবসাইটের, ওইখানে 3000, 4000, 5000 থিম থাকে, প্লাগইনস থাকে। সেই প্লাগইনসগুলো আমরা আমাদের প্রয়োজন মতো ইনস্টল করে দিই। যেমন 300 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন নেই 1 বছরের জন্য, এরপর ওইখানে 3000 থিম থাকে। ওই থিমগুলো জাস্ট আমি এই জায়গায় বিভিন্ন আমার ক্লায়েন্টরা আমি ইনস্টল করায় দিতেছি, মানে আমি প্রিমিয়াম থিম বলে তাদেরকে ইনস্টল করায় দিচ্ছি। তো এইখানে ওই ইনভেটো বা আমি যার কাছ থেকে সাবস্ক্রিপশন নিছি, ও কি করতেছে যে ওই প্রিমিয়াম থিমটা যে থিম ফরেস্ট বা সেট থেকে নিয়ে এরপর ওইটারে কোর ফাইলে এডিট করা, মডিফিকেশন করা, ওইটারে ওর ওয়েবসাইটে বা ইনভেটোতে আপলোড দিছে। দেন আমি ওইখান থেকে ওরে টাকা দিয়ে ওই পুরো ফাইলটা পারচেস করতেছি, মানে ওরে টাকা দিয়ে আমি পুরো ওর ওয়েবসাইটটা একটা অ্যাকাউন্ট পারচেস করে এরপর ওইখান থেকে আমি ও যতগুলা ফাইল বা যতগুলা থিম আপলোড দিতেছে ওইগুলো আমি ইউজ করতেছি। তো এইখানে আমার যদি ট্রাস্টেড সাইট হয়, যেমন ইনভেটো খুব জনপ্রিয়, তো ওরা যে জিপিএল থিমগুলো বানায় বা যে জিপিএল থিমগুলো কাজ মড করে, তো ওইগুলাতে তেমন কোনো প্রাইভেসি ইস্যু থাকে না। আবার অনেক ওয়েবসাইট যেগুলো মানে নতুন আসে বা অনেক সময় হঠাৎ করে আসে, ওদের থিমগুলো ইনস্টল করলে দেখা যায় যে প্রাইভেসি প্রবলেম দেখা দেয়। যেমন আপনার যে ক্রেডিট কার্ড বা ধরেন আপনার ই কমার্স, এখন ক্রেডিট কার্ড যে আপনার সাইট থেকে কেউ কিনতেছে, অনেক সময় দেখা যায় যে ওরা একটা ব্যাকডোর খোলা রাখছে, ওই ক্রেডিট কার্ডের ডাটাগুলো আপনি পেতেছেন, সেই সাথে ওই জায়গায় চলে যায়। এই যে আপনার ট্রাস্টেড সাইট থেকে কিনতে হবে, মানে সাবস্ক্রিপশন নিলে ইনভেটো আছে, তারপর গোল্ডেন থিম আছে, এরকম প্রিমিয়াম মানে
জনপ্রিয় যেগুলো আর কি, যাদের আমরা যদি টেমপ্লেট ডেভেলপ করি, যদি আমরা ধরেন যে এই সবকিছু প্লাগইন এখান থেকে ইনস্টল করলে তাহলে তো সমস্যা হতো না। না, আপনি যদি ডিফল্ট বা স্টোর থেকে ওয়ার্ডপ্রেস স্টোর থেকে ইনস্টল করেন, এগুলা টোটালি সেফ, এগুলা নিয়ে কোনো কোশ্চেন করার অপশন নেই। এখন আপনি যদি ধরেন একটা টেমপ্লেটস আপনি যদি এডিট ভালো লেভেলে পারেন, খুব ভালো লেভেলে আপনি যদি কাস্টমাইজেশন পারেন, তো আপনি পিএইচপি ছাড়াও একটা থিম পুরো আপনি টেমপ্লেটস নিজের মতো নিজে ইউজ করে 3D ইনস্টল করে আপনি টোটাল থিমটারে আপনার চেঞ্জ করতে পারেন। আপনার ওই বিভিন্ন থিমে যায় এরপর কাজ করার দরকার হবে না। একটা থিমেরই আপনি পোর্টফোলিও বানাইতে পারবেন, একটা থিমটাই আপনি হচ্ছে হলো ই কমার্স বানাইতে পারবেন, আবার ওই থিমেরই আপনি হচ্ছে হলো ওই একটা ব্লগ সাইট বানাইতে পারবেন। এইখানে আপনার ওই বিভিন্ন ব্লগ সাইটের জন্য একটা থিম, আবার ই কমার্সের জন্য একটা থিম, আপনার এরকম জনে জনে ইনস্টল করার দরকার হবে না। এখন যারা একটু কম লেভেলে মানে যারা নতুন আসে বা নতুন শিখে, তাদের তো আর এই জিনিসটা সম্ভব না, বা তারা তো এই জিনিসটা শিখে আসে না যে আমি কীভাবে এলিমেন্টর দিয়ে একটা পেজ বিল্ড করব, বা এলিমেন্টর দিয়ে আমি কীভাবে একটা টোটাল থিম বিল্ডার করব। তো তখন তারা কী করে, এরকম বিভিন্ন সেগমেন্টের কাজের জন্য, যেমন ওয়ার্ডপ্রেস ই কমার্সের জন্য একটা থিম পারচেস করে, যেটা ই কমার্স সেক্টরে জনপ্রিয়। যেমন ই কমার্সের জন্য আস্টা প্রো যেটা আছে, এটা অনেক জনপ্রিয়, এটা সবাই মোটামুটি কম বেশি ইউজ করে। এরপরে ব্লগ সাইটের জন্য একটা কী নাম যেন আমার মনে নেই ঠিক। তো এরকম বেশ কিছু সাইট মানে নির্দিষ্ট থিম আছে যেগুলো হচ্ছে হলো বিভিন্ন সেক্টরে জনপ্রিয়। তো কেডেন্সের কাজ হচ্ছে হলো ফ্রি থিমের মধ্যে কেডেন্স হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম থিম ওয়ার্ডপ্রেস স্টোরের মধ্যে। এইটার মধ্যে আপনি পাঁচটা না 6টা সেক্টরের মোটামুটি ফ্রি টেমপ্লেটস পাবেন। এই টেমপ্লেটসগুলো যদি আপনি মোটামুটি কাস্টমাইজেশন করা শিখতে পারেন, আপনি কালার নিজের মতো এডিট করে আপনি নিজে আলাদা আলাদা হাজার হাজার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এমন অনেক ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স কাজ করে এরকম আছে, যারা শুধুমাত্র এই একটা থিমের কাজ শিখছে, তারপরে এই থিমটারই কাস্টমাইজেশন করে মডিফিকেশন করে তারা বিভিন্ন অ্যানিমেশন সহ বিভিন্ন কাজে এটারে ইউজ করতেছে। তো আমি আপনারা বুঝাইতে পারছি যে থিম আর টেমপ্লেটসের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, যদি না বোঝেন তাহলে জিজ্ঞেস করবেন ক্লাস চলাকালীন অবস্থায়, তাহলে আমার হচ্ছে হলো বুঝাইতে সুবিধা হয়। এখন ক্লাস শেষ হওয়ার পর যদি আপনি আমারে বলেন যে স্যার আমি বুঝি নাই, তাহলে বিষয়টা আমার জন্য একটু অকওয়ার্ড হয়ে যায়। হ্যাঁ, জি জি, মানে ওই মডিউলটা হচ্ছে হলো একটু কয়েকটা ক্লাস আমি বাড়ায় নিছি। হ্যাঁ, এখন আপনি যেহেতু বলতেছেন যে আপনি HTML CSS সম্পর্কে অলরেডি বেসিক জানেন মোটামুটি, তো ওইটা যদি আপনি আবার অ্যাডভান্সের দরকার হবে না, আপনার জাস্ট জানতে হবে যে আমি CSS আমি সেটা বলে দেখাই দিতেছি, তাহলে আপনি ক্লাসটা শেষ করে এরপরে আপনি হ্যাঁ। তো এইখান থেকে আমি হচ্ছে হলো আমার ফন্ট কোনটা নিব সেটা আমি চুজ করে দিলাম, দেন আমি নেক্সট যদি দেই, এখানে আমার কন্টেন্ট। তো আমি এই জায়গায় চাইলে ফুল ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আমি একটা নির্দিষ্ট পেজ ইমপ্লিমেন্ট করতে পারি। যে এইখানে আমার অনেকগুলো পেজ আছে, যেমন হোম পেজ আছে, অ্যাবাউট আছে, কোর্সেস, এরপরে হচ্ছে হলো কন্ট্যাক্ট, মোটামুটি 5টা পেজ আছে। তো আমি চাইলে নির্দিষ্ট একটা পেজও ইনস্টল করতে পারি, অথবা চাইলে ফুল সাইড ইম্পোর্ট করতে পারি। তো আমি বললাম যে ঠিক আছে আমি ফুল সাইডে ইম্পোর্ট করব, ফুল সাইডটাই আমি ইম্পোর্ট করতেছি, নেক্সট দিলাম। এখন এইখানে দেখেন প্লাগইনস, তো এইটা এডিট করার জন্য আপনার কিছু প্লাগইনস দরকার হবে। যেমন এটা যেহেতু কোর্স সেলিং একটা ওয়েবসাইট, তার মানে আপনার হচ্ছে হলো ই কমার্সের হেল্প লাগবে, যেহেতু ও কোর্স সেল করতেছে, কিছু একটা সেল করতেছে, তো আপনার কমার্স ইনস্টল করতে হবে। এরপরে আপনি ধরেন বিভিন্ন দিতেছেন, যেমন ওই কুপন দিতেছেন কোর্সের জন্য বিভিন্ন সময়, এটার জন্য আপনার একটা কুপন জেনারেটর প্লাগইনস দরকার হবে। এখন প্লাগইনস কি? প্লাগইনস হচ্ছে বিভিন্ন এক্সটেনশন যেগুলো আমার ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটিকে বাড়ায়। যেমন আমি এখানে ফ্লুয়েন্ট ফর্ম নামে একটা প্লাগইনস আছে, এইটা দিয়ে হচ্ছে হলো আমরা ফর্ম ফিল আপ করার পরে ফর্ম থেকে যে ডাটাটা আসে, এই ডাটাটা স্টোর করে হচ্ছে হলো। এখন এই টোটাল ফর্মের যে ফেজটা, ফর্ম ফেজ বা হচ্ছে হলো ফর্মের যে ইউজার ইন্টারফেস ইউআইটা, এইটা হচ্ছে হলো আমরা ফ্লুয়েন্ট ফর্ম থেকে তৈরি করতে পারি। হ্যাঁ হ্যাঁ,
ওটা কিভাবে কাজ করে আসলে এইখানে কাজটা করে হচ্ছিল রেগুলার যে ওয়েবসাইট, মানে আমরা যে র কোডের যে ওয়েবসাইটগুলা এগুলাতে কাজ করে হচ্ছে আমরা যখন ফর্ম ফিল আপ করি আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম সেট করি যে আমি যখন এটা সাবমিটে ক্লিক করব বা লগ ইনে ক্রিয়েট করব, ধরেন রেজিস্ট্রেশন, তো ওইটাতে ক্লিক করলে একটা ফর্মের জন্য আলাদা একটা পেজ থাকে বা ফর্ম নামে আমার একটা পেজ ক্রিয়েট করা থাকে HTML পেজ, সেই পেজটা আসবে অ্যান্ড দেন আমি যখন ওটাতে ফর্ম ফিল আপ করার পরে সাবমিট বাটন বা হচ্ছে রেজিস্ট্রেশন বাটন যেই বাটন থাকে এতে ক্লিক করার পরে, হ্যাঁ এগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওইটা সমস্যা নেই, এটা আমার এখানে করার দরকার। হ্যাঁ এটা আমার এই ফ্লুয়েন্ট ফর্ম যে প্লাগইন এই জাভাস্ক্রিপ্টের কাজটা ফ্লুয়েন্ট ফর্ম করে দিতেছে। জাস্ট এখান থেকে আমি একটা ফর্ম, অনেক ফর্ম ফেস থাকে ফ্লুয়েন্ট ফর্মের মধ্যে, আপনি যে কোনো একটা ফর্ম ফেস নিয়ে ওইটা ওইখানে, মানে ফর্ম ফেস বলতে বুঝাই হ্যাঁ আপনি কোন কোন ফিল্ড দিবেন সেটাও আপনি এডিট করতে পারবেন, আপনার বাটনের কি কালার থাকবে সেটাও আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন, বা আপনার ডাটাগুলো আপনি এইখানে রাখতে চাইতেছেন না, আপনি যে কোনো একটা হচ্ছে গুগল কি বলে হচ্ছে গুগল শিটের মধ্যে সেটারে পাঠাইতে চাইতেছেন, এইগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে থিম কাস্টমাইজেশনের যে ক্লাসগুলো সেগুলোতে দেখব। তো এইখানে যে প্লাগইনসের কথা বললাম যে আমার প্লাগইনসগুলো ইনস্টল হবে, মানে আমার এই যে থিমটা আছে থিমটার মধ্যে এই তিনটা জিনিস টোটালি ইমপ্লিমেন্ট করা থাকে, অর্থাৎ থিম হচ্ছে একটা প্যারেন্ট, তার মধ্যে এই স্টাইল একটা চাইল্ড থাকে, কন্টেন্ট থাকে, প্লাগইনস থাকে। এখন আপনি চাইলে যে কোনো একটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই প্লাগইনস, বাট আপনার এই প্লাগইনসটা মাস্ট বি ইনস্টল করতে হবে, কারণ প্লাগইনস ছাড়া আপনি থিমের কাজ করতে পারবেন না। বাট আপনি যদি চান যে আমি কন্টেন্টগুলো নিব না, ইমেজগুলো নিব না, আমি জাস্ট এরকম একটা সাইট নিব, সেই ক্ষেত্রে আপনি সেটাও নিতে পারেন। অথবা আপনি যদি চান যে আমার স্টাইলের মধ্যে ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, আমি কাস্টমাইজ করব না, তাহলে আপনি সেইটাও নিতে পারেন, এটা আপনার চয়েস। বাট প্লাগইনগুলো রিকোয়ার্ড নামে কিছু প্লাগইন, মানে রিকোয়ার্ড ট্যাগ দেওয়া কিছু প্লাগইন আছে, এইগুলো আপনার মাস্ট বি ইনস্টল করতেই হবে। তো আমি এখন আপাতত WooCommerce ইনস্টল করতেছি না, কারণ WooCommerce এখানে যদি ইনস্টল করি তাহলে আমার এই থিমটা আর কাজ করবে না। তো যার কারণে, আর যেহেতু এইটা আমি হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতেছি, যার মানে আমার এখানে WooCommerce দরকার নাই। তো আমি যদি এখানে দেখি যে আর কি কি দিতে পারে, কেডেন্স, WooCommerce, ইমেল ডিজাইনার, এগুলোর আমার কিছুই দরকার নেই, সলিড সিকিউরিটি ওইগুলোরও দরকার নেই। আচ্ছা, ফিনিশ অ্যান্ড লাঞ্চ, তাহলে আমার টোটাল কাজ শেষ। আমি কি কি প্লাগইন নিছি, একটা নিছি ফর্মের জন্য, অর্থাৎ আমার ক্লায়েন্ট আমার সাথে যে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্টটা আসার জন্য একটা ফর্ম লাগবে, তো এই ফর্মের জন্য আমি একটা প্লাগইনস নিছি। তারপর কেডেন্স ব্লগ, এটা হচ্ছে আমার এই থিমের সাথে আছে, তার জন্য আমি ইনস্টল করছি। আর এলিমেন্টর, যেটা দেওয়া হচ্ছে আমরা টোটাল জিনিসটারে এডিট করব। তো এলিমেন্টরে এডিট করলে আমরা কিছু মানে কি বলে এটা সীমাবদ্ধতা থাকে বা হচ্ছে কিছু রেস্ট্রিকশন থাকে। তো এটার জন্য আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল করতে হবে। তো আমরা কীভাবে ক্র্যাক প্লাগইন পাবো বা ক্র্যাক প্লাগইন ইনস্টল করব সেটাও আমি নেক্সট ক্লাসে হয়তো বা দেখাই দিব। তো আজকে জাস্ট আমরা এটারে রান করি, স্টার্ট ইম্পোর্ট। তো এখন আমার এই টোটাল কাজগুলো হচ্ছিল, আর যেই আমরা মেনুগুলো সিলেক্ট করছি বা যেগুলো সিলেক্ট করছি এগুলা একটু সময় নেবে, হয়তো বা 1 থেকে 2 মিনিট ইনস্টল হইতেছে, এগুলো ইনস্টল হবে। ওকে, তো আমার যেইগুলো আমি ইনস্টল দিয়েছিলাম সব ইনস্টল হয়ে গেছে। এখন আমি এই জায়গায় সি মাই সাইট দিতে পারি, অথবা আগে যেই পেজটা ওপেন করছিলাম ওইটাও রিলোড দিতে পারি। আমি যদি এখন এটা রিলোড দিই, এই যে আমার পুরো সাইটটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে আমার এখন এটা হচ্ছে আমার সাইট। তো আমি যেটা বলতেছিলাম যে লোকাল ইনস্টল করার, মানে লোকাল ইউজ করার সুবিধাটা কি, এখন আমি এই জায়গা থেকে যদি লাইভ লিঙ্ক এটাতে ক্লিক করি, লগ ইন টু, এই জায়গা থেকে যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ওই অ্যাকাউন্টটাতে লগ ইন করি আমরা একটু, লগ ইন। ওপেন লোকাল টু কন্টিনিউ, ওপেন লোকাল, ওকে, এটা ইনেবল হয়েছে। এখন এটা আমরা ইনেবল করতেছি লাইভ লিঙ্ক। আপনারা দেখা যদি কেউ টাইপ করতে পারেন তাহলে ট্রাই করতে পারেন। এটা যদি এই লিঙ্ক, আর এই লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড চাবে, আপনি যদি এই দুইটা দিতে পারেন
তাহলে মানে এই ইউজার নেম আর পাসওয়ার্ড দেন, তাহলে আপনি যেই কোনো জায়গা থেকে যে কোনো ওয়াইফাই থেকে আপনি এই ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবেন, মানে দেখতে পারবেন যে আমার ওয়েবসাইট, হ্যাঁ পাবলিকলি হবে বলতে এখন এই ইউজার নেম পাসওয়ার্ড যার কাছে থাকবে আর এই লিঙ্ক যার কাছে থাকবে সে এটা পাবলিকলি দেখতে পারবে। মানে না, এই লোকাল ইউজ করলে আমার এই লিঙ্ক দিয়েই পাবলিশ হবে, এটা তো আর আমি এখন হোস্টিংয়ে বা ডোমেইনে নেই নি, ডোমেইন হোস্টিংয়ে নেই নি। হ্যাঁ, তো এইটা জাস্ট আমার টেস্টিং পারপাসে। এখন ধরেন আপনি কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে স্যার আমি কাজটা করছি, এরকম হয়েছে, সাইটটা দেখেন। এখন আপনি যখন লোকাল সার্ভারে কাজ করেন বা আপনার পিসিতে কাজ করেন, তখন এই লিঙ্কটা বা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারতেছেন যে আপনার ওয়েবসাইটটা কীরকম হয়েছে, বা আপনার এটার রেসপন্সিভ ব্যাপার আছে যে আপনার এটা ফোনে কীরকম লাগে বা ট্যাবে কীরকম লাগে, বিভিন্ন ওরিয়েন্টেশনের ডিভাইসে কীরকম এটা দেখতে হয়। তো এটার জন্য আপনি চাইলে আপনার ফোনের মধ্যে এটা ভিজিট করতে পারেন, বা আমরা এখান থেকে ইন্সপেক্ট করেও দেখতে পারি। যেমন ইন্সপেক্ট করার পরে আমি যদি এটার রেসপন্সিভ করি, হ্যাঁ, তো এটা আমার মোবাইল ভার্সন, এটা ওয়েবসাইটের। এইখানে এই যে আছে, এখান থেকে আমার মেনু অপশনটা আসছে। এখন এটারে যদি আমি একটু ওয়াইড করার পরে ট্যাব ভার্সনে নিয়ে যাই, তো এটা ল্যাপটপ ভার্সন। তো ল্যাপটপ ভার্সনটা এরকম, পরে ট্যাবের ভার্সনে আসলে এটা এরকম। তো এটা অলরেডি রেসপন্সিভ করা আছে, আমরা জাস্ট এখান থেকে কাজ করলেই হবে। তো আমি পেজে যাই, এখন এইখানে দেখি যে আমি আবার পেজ সেকশনে চলে আসছি। আর আগে যতগুলা মেনু ছিল, এখন যতগুলো আমি প্লাগইনস ইনস্টল করছি, থিম ইনস্টল করছি, তখন কিন্তু মেনুগুলো আস্তে আস্তে বাড়তেছে, কারণ এই প্লাগইনস বা যে মেনু থিমের সাথে যে মেনুগুলা, এইগুলো আমার এই মেনু বারেই আস্তে আস্তে একসাথে আসতে থাকবে। তো এখন এইখানে যে আমার যে পেজগুলো আমি ইনস্টল করছিলাম, সবগুলো পেজগুলাই আসছে। অ্যাবাউট পেজ আসছে, ব্লগ পেজ আসছে, কন্টেন্ট পেজ আসছে, কোর্স আসছে, মানে এইগুলা যে পেজগুলো আমরা ওই জায়গায় দেখছিলাম 5টা পেজ, ওইগুলা আসছে। বেশি আসছে মনে হয়, কিছু না, কোর্স পেজ আসছে 2টা, নিলে তো ঠিক আছিল। আচ্ছা, কোর্স পেজ 2টা আসছে, বাট বাকিগুলো ঠিক আছে মোটামুটি। তো আমরা 5টা পেজ ইম্পোর্ট করছিলাম, আমরা 5টা পেজ এইখানে দেখতে পারতেছি। অ্যান্ড আমি আরও দেখতেছি যে আমার ওয়েবসাইটটা ফুললি ফাংশনাল হিসেবেই কাজ করতেছে। এইখানে আমি যদি অ্যাবাউটে যাই, আমার অ্যাবাউটে কি আছে, দেন ব্লগে গেলে ব্লগের মধ্যে আমি কি ব্লগ লিখছি সেইগুলাও আসে। এরপরে আমি যদি কোর্সে যাই, আমার কি কোর্স আছে সেগুলোও আসতেছে। এরপর আমার রিভিউগুলোও এখানে আসে। তো আরও এডিটের ব্যাপার আছে, আমরা কোর্সে এখান থেকে, আচ্ছা 2টা পেজের কাজ, 2টা এখানে আমার ডিফারেন্ট কোর্সগুলো, আর এখান থেকে মেনলি কোর্সের যে রিভিউগুলো এইগুলো আনা। তো এখানে আমার এই যে আমি টাইটেল বারের যেটা বলছিলাম যে এই মানে কনফিগ বার, যেটা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আর কাস্টমাইজ নামে 2টা অপশন আছে। এই কাস্টমাইজ দিয়ে আমরা থিমের সাথে যেই বিল্ডারটা আসে সেইটা দিয়ে এডিট করতে পারি, আর এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা একেবারে সবচেয়ে মাইক্রো যে এডিটগুলা, যেমন ফন্ট কালার চেঞ্জ করা, এটার ফন্ট সাইজ বড় করা, স্টারের কালার চেঞ্জ করা, বাটনের কালার হোভার চেঞ্জ করা, এই একেবারে ছোট ছোট কাজগুলো এলিমেন্টর দেওয়া করি। আর আমার মেনু এডিট করা, তারপর এই ইমেজ চেঞ্জ করা, তারপরে এই হরিজন্টাল লাইনের কালার চেঞ্জ, মানে হরিজন্টাল লাইন থাকবে কিনা বা এই অ্যালাইনমেন্টগুলা, এইগুলা করি আমরা কাস্টমাইজ দেওয়া থিমের সাথে যে বিল্ডারটা আসে বা এডিটরটা আসে সেইটা দেওয়া। তো এডিটের সেকশন 2টা আমার, একটা থিম কাস্টমাইজ করা, আর আরেকটা একেবারে সিএসএস এর লেভেল থেকে আমার পুরা টোটাল ছোট ছোট যে চেঞ্জগুলা, ওই চেঞ্জগুলা করা। তো ঠিক আছে, আমরা এই চেঞ্জগুলা বা কাস্টমাইজেশনের ব্যাপারটা আজকে আর আমরা দেখবো না, আমরা এর পরের যে মেনুগুলো আছে সেইগুলা নিয়ে একটু কথা বলি। তো এইখান থেকে ওয়ার্ডপ্রেস, তো আমরা ছিলাম অ্যাপিয়ারেন্সে যদি আসি, এখানে আমার বিভিন্ন প্যাটার্নস, থিমস আছে, প্যাটার্নস আছে, কাস্টমাইজ আছে। কাস্টমাইজে ক্লিক করলে আমরা এই কাস্টমাইজে ক্লিক করলে, আচ্ছা এইটা সরে গেছে, এখানে যে আমার কাস্টমাইজ ছিল সেটা ক্লিক করলে যেই কাজটা হইতো বা যেই পেজটা ওপেন হইতো, এইখান থেকে আমি যদি কাস্টমাইজে ক্লিক করি আমার সেই পেজটা ওপেন হবে। এরপর এখানে কিছু উইজেট আছে। উইজেট বলতে আমরা
ক্যারাজেল বা হচ্ছে হলো ওই যে একটা সিস্টেম থাকে যেটা হচ্ছে ইমেজ 2 সেকেন্ড পর পর চেঞ্জ হয় এইটা। এরপরে হচ্ছে হলো বিভিন্ন মেনু ফুটার থাকে বা বিভিন্ন ডিজাইনের ফুটার এডিট করার জন্য আমাদের বিভিন্ন ডিজাইনের ফুটার আছে। তো এইগুলো হচ্ছে হলো আমরা যখন এই থিম কাস্টমাইজেশন দেখব তখন আমরা দেখব। তারপর হচ্ছে হলো এই কেডেন্স থেকে হচ্ছে হলো আমরা বিভিন্ন ওদের যে সার্ভিসগুলো আছে প্রিমিয়াম সার্ভিস সেগুলো নিতে পারি। আর যদি আমি টেমপ্লেটস চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে স্টার্টার টেমপ্লেটসে যায় ব্রাউজকে স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করলে আমার নতুন টেমপ্লেটস আমি এটা সরাই এটা ডিলিট করে এরপর আমি আবার ইনস্টল করতে পারবো। এরপরে আসে আমার প্লাগইনস। তো এইখান থেকে হচ্ছে হলো আমরা আমাদের প্রয়োজনীয় যত প্লাগইনস আছে অলরেডি এলিমেন্টর, ফ্লুয়েন্ট ফর্ম, কেডেন্স এআই, স্টার্টার টেমপ্লেটস, কেডেন্স ব্লক এইগুলো হচ্ছে হলো ইনস্টল করা হয়েছে আমাদের থিমের সাথে সাথে। বাট আমরা যদি চাই যে আমাদের আরও কিছু এডিট করার দরকার, যেমন সিকিউরিটির জন্য, এসিওর জন্য, তারপর হচ্ছে হলো আমাদের ওই কি বলে ট্রাফিক অ্যানালাইসিসের জন্য যে আমাদের ওয়েবসাইটে কীরকম ট্রাফিক আসতেছে এগুলোর জন্য আমাদের কাস্টম প্লাগইনস পাওয়া যায়। এগুলো ইনস্টল করার জন্য অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করতে হবে। এরপরে এই যে এইখান থেকে আমরা যে প্লাগইনসটা খুঁজতেছি সেটা সম্পর্কে সার্চ দিয়ে আমরা নিতে পারবো। বা এই যে হেলথ চেক, ট্রাভেল শুটিং, এটা আপনি যদি ট্রাভেল শুটিং সম্পর্কে আইডিয়া খুব কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হলো নিতে পারবেন। তারপর জেট প্যাক, এটা ইনস্টল করলে আমার ওয়েবসাইটের সিকিউরিটি, ওয়েবসাইট অনেক ফাস্ট হয়, স্মুথ হয়। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসের সাথে সাথে দেখবো। আমরা জাস্ট এখন প্লাগইনসগুলো সম্পর্কে আর কি জানতেছি। এরপরে আমরা চাইলে আমাদের তৈরি করা বা হচ্ছে আমরা যদি প্লাগইনস সম্পর্কে কাস্টম কোনো প্লাগইনস তৈরি করি ফ্রিল্যান্সার বা হচ্ছে হলো কাউরে দিয়া, সেই ক্ষেত্রে আমরা সেগুলো আপলোড করার জন্য এখান থেকে জিপ ফাইল আপলোড দিতে পারি, চুজ ফাইল দিয়ে। এরপর আমরা যেখান থেকে ফাইলটা নিব তো আমরা এটা দেখবো হচ্ছে হলো নেক্সট ক্লাসে যখন আমরা এলিমেন্টর প্রো যেটা ক্র্যাক ভার্সন সেটা যখন ইনস্টল করব তখন আমরা এইখান থেকে কীভাবে হচ্ছে হলো ফাইল আমরা ইনস্টল করতে পারি সেটা দেখতে পারবো। তারপর প্লাগইন ফাইল এডিটর, এটাও আমাদের কোনো দরকার নেই। এরপর ইউজার, তো এইখানে হচ্ছে হলো আপনি যদি ধরেন যে আপনার এটা আপনার কাজ না, এটা হচ্ছে হলো যে অ্যাডমিন থাকে তার কাজ। তারপর আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি না জানে থাকে তাহলে আপনি এটা তাকে দেখাই দিতে পারেন। এইখান থেকে আপনি তো অ্যাডমিন, এই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া আছে, আপনি চাইলে নতুন রোল ক্রিয়েট করে আপনি একজন মডারেটর রাখছেন বা একজন এডিটর রাখছেন বা একজন পোস্ট করার জন্য রাখছেন বা একজনকে শুধুমাত্র এসইও করার জন্য রাখছেন। এইভাবে আপনি কাস্টম রোলগুলা বা সে কী করতে পারবে সেই রোলগুলা এইখান থেকে ডিফাইন করে দিতে পারবেন অ্যাড নিউ ইউজার দিয়ে। এরপর আপনি হচ্ছে হলো ইউজারের কী নাম দিবেন, তার মেইল, তারপর এগুলো হচ্ছে হলো করে এরপর আপনি হচ্ছে হলো পাসওয়ার্ড। এরপরে ইউজারের কী রোল দিবেন, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আপনি যদি এডিটর দেন তাহলে সে শুধু পোস্টগুলো করতে পারবে, পোস্ট এডিট করতে পারবে। অথর যদি দেন তাহলে পুরো থিম ইনস্টলেশন সহ আপনি যেই কাজগুলো করছেন প্রায় সব কাজই করতে পারবে, জাস্ট অ্যাডমিনিস্ট্রেটর যেই লেভেলের কাজগুলো ওইগুলো করতে পারবে না। কন্ট্রিবিউটর তার মানে সে ছোটো ছোটো কিছু কাজ হয়তো বা করতে পারবে। আর সাবস্ক্রাইবার মানে আপনি যদি সাবস্ক্রিপশন বেসড কোনো সার্ভিস দেন, যেমন আমি যেটা বললাম যে একটু আগে এই থিম সেল করে যারা, জিপিএল থিম সেল করে যারা, তো তারা এরকম সাবস্ক্রাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় বা মেইল অ্যাড করে দেয়। এরপর আপনি হচ্ছে হলো সেইখান থেকে তাদের সাইটের প্রিমিয়াম যেই সাইট থিমগুলো থাকে সেগুলো আপনি নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে হলো আমাদের ইউজারের ভিতরে। আর টুলসের মধ্যে হচ্ছে হলো আমাদের বিভিন্ন আপাতত আমাদের টুলসের মধ্যে কিছু নাই। অ্যাভেলেবেল টুলসের মধ্যে আছে ইম্পোর্ট এক্সপোর্ট, মানে আমার সাইটের বাইরের সাইট থেকে যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই বা এক্সপোর্ট করতে চাই এগুলো, যেমন আপনার পুরো সাইটটারে যদি আপনি এক্সপোর্ট করতে চান মানে একটা ব্যাকআপ রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এক্সপোর্ট ইউজ করতে পারেন। সাইট হেলথ চেক করা, তারপর পার্সোনাল ডাটা যেমন আপনার মেইল, ক্রেডিট কার্ড বা এইরকম কিছু যে ডাটাগুলো এগুলো হচ্ছে হলো এক্সপোর্ট করা বা ইরেজ করা, এই কাজগুলো করতে পারবেন। তারপর সেট এই ফর্মটা দেখার জন্য আমাদেরকে এই যে আমার এই ফ্লুয়েন্ট ফর্মের মধ্যে যদি আমি যাই, এই যে ফ্লুয়েন্ট ফর্মের একটা মেনু আসছে, এইখান থেকে আমি যদি ক্লিক করি এই যে আমার কে ফর্ম ফিল আপ করছে সেই ফর্মে কি কি আছে না সরি এখানে ধরেন এই যে ফর্ম, তিনটা ফর্ম এখানে এডিট করা হয়েছে। একটা হচ্ছে হলো কন্ট্যাক্ট ফর্ম ডেমো, একটা সাবস্ক্রিপশনের ফর্ম, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম।
এখন এইখানে যে ফর্মটা ধরেন এই ফর্মের থেকে কি মানে কি ডাটা আসছে সেটা আমি দেখতে চাই। তো এইখান থেকে আমি এন্ট্রি যদি ক্লিক করি তাহলে এই যে কি এন্ট্রি হয়েছে সেগুলা দেখতে পারবো এখানে। হ্যাঁ, তো এরপরে যদি ধরেন এই ডাটাটা আপনি হচ্ছে হলো সেভ করতে চাইতেছেন, তো তখন আপনি আবার কোন জায়গায় এখানে এটার এক্সপোর্ট অপশনটা, এই যে এক্সপোর্ট অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করলে আপনি হচ্ছে হলো একটা সিভিএস বা ওই গুগল শিট বা কি বলে ওটারে এক্সেল ফাইল মানে একটা এক্সপোর্ট করতে পারবেন। সেই ফাইলের মধ্যে আপনার যে টোটাল ওইগুলা সেল আকারে হচ্ছে হলো সুন্দরভাবে সাজানো থাকবে। তো আপনার হচ্ছে হলো ওই কমপ্লেক্সিটি নাই বা কমপ্লেক্সিটির কোনো কাজ নেই। এক্সপোর্টে যদি ক্লিক করেন তাহলে আপনি এই যে জেসন ফাইল ডাউনলোড হয়েছে। আচ্ছা, এই স্পেসিফিক প্লাগইনে জেসন ফাইল ডাউনলোড হয়। এরকম অন্য একটা প্লাগইন আছে যেটাতে হচ্ছে হলো ওই গুগল শিট ফাইল, গুগল শিট বলতে হচ্ছে হলো এক্সেল ফাইল ডাউনলোড হয়। ওইটা আপনারা হচ্ছে হলো খুঁজে নিতে পারেন বা আমিও দেখাই দিব, সমস্যা নেই। তো ওটা আপনারা এটা ইনস্টল করার পরে এই ফ্লুয়েন্ট ফর্মটা ডিলিট করে আপনারা হচ্ছে হলো নতুন ফর্ম এই জায়গা থেকে নিতে পারেন। তো ফর্ম এডিট করার জন্য নিউ ফর্মে ক্লিক করে, হ্যাঁ মানে অনেকটা এপিআই এর মতো। তো এখানে ফর্ম এডিট করার জন্য আপনি ফর্ম ক্রিয়েট করতে হলে নিউ ব্ল্যাঙ্ক ফর্ম। তো কি অ্যাড করতে চান, এখানে নেম ফিল্ড অ্যাড করতে চাই আপনি ফিল্ড নেম ফিল্ড ফার্স্ট নেম লাস্ট নেম কি আরও কি অ্যাড করতে চান, ইমেল অ্যাড করতে চাইতেছেন, এইভাবে হচ্ছে হলো ফর্ম বিল্ডার দিয়ে আপনি ফর্ম অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে নেম ফিল্ড দিছি, ইমেল দিছি, একটা ইমেল অ্যাড করতেছে। এরপরে এইভাবে আপনি হচ্ছে হলো ফর্ম আরও কিছু যদি টাইম ডেট বা ইমেজ আপলোড, ওয়েবসাইট ইউআরএল, ফাইল আপলোড, যে কোনো কিছু আপনি হচ্ছে হলো এইখানে ড্রপ ডাউন মেনু। এখন এই ড্রপ ডাউন মেনুর মধ্যে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, ড্রপ ডাউন মেনুর নাম কি, হ্যাঁ এই ড্রপ ডাউন মেনুর লেভেল ধরেন যে আপনি দিলেন যে কোন কান্ট্রিতে, ধরেন কি দেওয়া যায় ফেভারিট সাবজেক্ট আর ফেভারিট সাবজেক্ট। আচ্ছা বানান ভুল হইলে সরি, সাবজেক্ট। তো আমার এটার নাম দিছি কি হয়েছে এটা ফেভারিট সাব বানান বেবি ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক। তো এইখান থেকে এখন আপনি হচ্ছে হলো ড্রপ ডাউন মেনু, আপনি কি ড্রপ ডাউন মেনু অপশন অ্যাড করবেন। অপশন 1 দিলেন যে বাংলা, পিএনজি বাংলা। তারপর সেকেন্ড যেটা এটা দিলেন হচ্ছে ইংলিশ। আপনি আরও অ্যাড করতে পারবেন এরকম। এখান থেকে হচ্ছে হলো আমি দিতেছি যে কি দেওয়া যায়, কম্পিউটার COMPUT। হ্যাঁ এটা হচ্ছে হলো আমাদের ফ্লুয়েন্ট ফর্ম নামে যে প্লাগইনটা ইনস্টল করছি ওইটাতে হ্যাঁ আমরা ফর্ম বিল্ড করতেছি। তো এইখান থেকে এই হলো আমরা দিলাম যে এইগুলো আমাদের থাকলো। এখন আমি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট করি, এইখানে হবে না মেবি, এটার এখন আমার কোনো একটা জায়গায় ইউজ করতে হবে। তো আমার অপশন হিসাবে এগুলো দিছি। এখন এই ড্রপ ডাউন মেনুটা কোন দিকে ড্রপ ডাউন হবে, নিচের দিকে হবে, পাশের দিকে হবে, উপরের দিকে হবে, সেটা আমরা এইখান থেকে সিলেক্ট করতে পারবো। টপ, রাইট, বটম, লেফট, এগুলো আমরা তখন এইখান থেকে করতে পারবো। তারপর প্লেস হোল্ডারের জায়গায় এখান থেকে আমি প্লেস হোল্ডার হিসাবে বা যেটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট হিসাবে রেখে দিতে পারি, শো ভ্যালুস বাংলা। তারপর আর আমাদের এইখান থেকে অ্যাভেলেবেল অপশন এগুলোর আর আমার দরকার নেই, রিকোয়ার্ড ওকে ফাইন। অ্যাডভান্স অপশনে গেলে আমরা হচ্ছে আরও কিছু অপশন দেখতে পারি। আমাদের অত অ্যাডভান্স অপশন দরকার হবে না আমাদের যে ফর্মের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে হলো সাবমিট ফর্ম, ওকে ফাইন, এটা ফর্ম ক্রিয়েট করলাম। এখন আমরা হচ্ছে হলো প্রিভিউ অ্যান্ড ডিজাইন, এটাতে যদি ক্লিক করি ফিল্ডস কই ফিল্ড আচ্ছা ওটা আগে সেভ করে নেওয়া উচিত ছিল, ওটা কি আছে না কই গেছে।
আচ্ছা সেই ফর্ম এটা দিলাম, দেওয়ার পরে আমি যদি প্রিভিউতে যাই রিলোড দিই, ও আসছে। তো এখন এইখান থেকে আমি থিমের যেই কালার ফন্ট ফ্যামিলি দিছি সেইটা যদি দিতে চাই ইনহেরিট থিম দিলাম, তাহলে হলো আমার থিমের যেটা ছিল সেটা সিলেক্ট হয়েছে। তো এখান থেকে এই যে বাংলা, ইংলিশ, কম্পিউটার সব সাবজেক্টগুলো আসছে। হ্যাঁ, আমরা সেটা এই জায়গা থেকে ডিফল্ট করে দিব। ডিফল্ট করে এটা এইখান থেকে সেভ সেটিংস দিব, দেওয়ার পরে এখান থেকে আরও চাইলে আমি কালার এডিট তো কালার এডিটিংয়ের যে বিষয়টা সেটার জন্য আমার হচ্ছে এলিমেন্টরের কাছে যেতে হবে। তো যার কারণে আমরা ওইটা আজকে আর দেখবো না এখানে, কারণ ওইটার জন্য আমার হলো এলিমেন্টের কাছে যেতে হবে। অ্যাডভান্স অপশন এইখানে সেটা নাই। তো যার কারণে এখন এটা হওয়ার কারণ যেটা হইতেছে যে আমার যে এই যে এখন দেখা যায় ডিফল্ট যদি দেই তখন দেখা যায় আমার যে থিমটা সেটা কিন্তু ডার্ক মোডের থিম আমরা ইনস্টল করছিলাম, যার কারণে এটা একটু প্রবলেম হয়। তো ডিফল্ট যদি থাকে তখন সেই ক্ষেত্রে যে সুন্দরভাবে দেখা যায়, বাট ওই যদি আমরা থিম থেকে নেই ইনহেরিট থিম স্টাইল যদি দিই তখন সেই ক্ষেত্রে হলো আমাদের দেখতে প্রবলেমটা হয় মেইনলি। হ্যাঁ, এলিমেন্টর থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো এলিমেন্টর দিয়ে। তো সাবমিট ফর্ম দেওয়ার পরে এই হলো আমার ফর্ম ক্রিয়েট করছি। এখন এই ফর্মটারে আমি হলো যদি ইউজ করতে চাই তাহলে আমার যেই এলিমেন্টর আছে তো ওইগুলো আমরা যখন আরও ফর্ম থিম কাস্টমাইজেশন করব তখন হলো আমরা দেখব। আজকে আর অত অ্যাডভান্স বিষয়ের দিকে আমরা না যাই। তো এরপরে সেটিংস নিয়ে আমরা একটু কথা বলি, যে সেটিংসের মধ্যে আমরা এখানে সাইট টাইটেল, ট্যাগ লাইন, সাইট আইকন বলতে এইখানে এই যে ওয়ার্ডপ্রেসের সাইন দেখাইতেছে। আমি যদি এখান থেকে সাইট আইকন চেঞ্জ করি, সিলেক্ট ফাইল, আমরা এই জায়গা থেকে হলো একটা লোগো নিছিলাম, হ্যাঁ ওপেন, সেট আস সাইট আইকন, এইটুকুই দিই, ক্রপ ইমেজ। এখন আমি যদি এটার একটু লোড দিই, সেভ চেঞ্জ মেবি আপলোড হয় নাই, তারপরেও দেখি একটু। আচ্ছা, আমি আগে রিলোড দেওয়া ফেলাইছিলাম। ওকে, আমরা এখান থেকে এটা নিলাম, সেটা না এটা, ওকে সেভ চেঞ্জ। এই যে এখান থেকে আমার এই নাইকের যে লোগোটা সেটা চেঞ্জ হয়ে, এই যে এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারতেছেন সবাই? বোঝা যায়? আচ্ছা, এই যে এইখানে দেখেন এটা ওয়ার্ডপ্রেসের লোগো আছে। আমি যদি এটার একটু রিলোড দিই তাহলে এই যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো এই লোগোটা আসছে হলো আমরা এই যে এইখানে থেকে যে লোগোটা সেট করছি সেইটা। এখন আমি যদি এইটা চেঞ্জ করে এই লোগোটা দিই, সেট আইটেম, এখন আমি যদি এটারে আচ্ছা সেভ করতে হবে, আগে সেভ করি। এই যে এখান থেকে, তো এরপরে এগুলো হলো আমার ডেট সহ, টাইম জোন সহ, মেম্বারশিপ যদি আমি রাখতে চাই, মেম্বারশিপ, নিউ রোল, ডিফল্ট রোল, নতুন যে ইউজার আসবে তাদেরকে আমি কোন রোলে ডিফল্টভাবে দিব সেটা, অ্যান্ড আদার যেই সাইটের টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট, এইগুলো হলো আমরা সেটিংস থেকে এডিট করতে পারি। এই মোটামুটি আমার ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন অ্যান্ড ড্যাশবোর্ডের টোটাল টপিক। তো এখন যদি এই বিষয়ের মধ্যে হলো